নমস্কার, তারাদের কথার নতুন একটা পর্ব। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। আসলে তারাদের কথা বললে যেটাই মনে হয় যে তারা সত্যি সেলেব। আর আমার সঙ্গে আজকের এপিসোডে যিনি রয়েছেন তার সময় পাওয়াটা সত্যি বেশ খানিকটা কঠিন বিষয়। অনেক দিন ধরে আলোচনা করতে করতে তার সময় পাওয়া গেছে। ইন্ডাস্ট্রিতে তিনি খুব ভালো ছেলে, গুড বয়, তার তকমা রয়েছে। আর সেই গুড বয় আজকে আমাদের অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়। নমস্কার। গুড বয়, এবং তোমার গুড বয়ের জন্য বোধহয় তোমার সময় পেতে 6 মাস কি তারও বেশি। তাহলে তো ব্যাড বয়। না, গুড বয় বলে, এবং এই গুড বয় থাকাটা ভালো, কারণ যার কাছে সময় থাকে না সময় দিয়ে দিত, ব্যাড বয় বলে সময় দেয় না। সে তোমার জন্য বলছি, একজন তারকার জন্য, তারাদের কথা তারার জন্য এটা খুব ভালো। তো এই গুড বয় এই ইমেজটা পেতে কেমন লাগে বলো? এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছো। ভালোই লাগে, কারণ আজকাল চারিদিকে এত নেগেটিভিটি। আর মানে তুমি তো জানো যে সোশ্যাল মিডিয়া এখন এত অ্যাক্টিভ, তুমি মানে পান থেকে চুন খসার মাঝখানেও যে ফ্র্যাকশন অফ আ সেকেন্ড থাকে তাতেও লোকে খারাপ হয়ে যায়। তো সেই হিসেবে দেখতে গেলে বা সেই পরিপ্রেক্ষিতে গুড বয়ের তকমাটা আমি খুব এনজয় করি। কিন্তু এই গুড বয়ের পেছনে ইউএসপিটা কি, মানে কি তুমি মেনটেন করো? মানে খুব সতর্ক থাকো সব কিছুতে? না 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 না, সতর্ক আর কি থাকবো, যে আমাকে এরকম একটা ইমেজ নিয়ে বাঁচতে হবে, এরকম তো সতর্ক থাকা যায় না কখনো। আমি যেরকম আমি সেটাই পোর্ট্রে করি। তুমি একটা কোনো কথা বললে, এই যে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বললে, সেই কথাটা কিভাবে ভাইরাল, এখনকার দিনে ভাইরাল কোটা কিভাবে হবে তুমি জানো না, কিন্তু তোমাকে নিয়ে সেভাবে কখনোই কোনো কিছু ভাইরাল হতে দেখিনি এখনো অবধি। এইটা কি মানে খুব মানে কনসিয়াসলি করো? না, আমি হয়তো সেরকম একজন মানুষ যার কিছু ভাইরাল হয় না, এটাও হতে পারে। না, তোমার কাজ তো সাধারণ মানুষের কাছে খুবই প্রশংসিত হয়, যদিও খারাপ জিনিস বেশি ভাইরাল হয়। তো সেই রকম ভাবে তুমি হয়তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, তোমার কাজ নিয়ে অ্যাক্টিভ, তোমার লেখা নিয়ে অ্যাক্টিভ, ঘোরা বেড়ানো ইত্যাদি সব নিয়ে, কিন্তু আজে বাজে ব্যাপার নিয়ে আমি কখনো খুব একটা, হ্যাঁ আমি প্রতিবাদ করি, কিছু জিনিস হলে, কিছু আমার পছন্দ না হলে সেসব নিয়ে আমি লিখি, সব করি। কিন্তু সরি টু সে, কিছু মানুষ আছেন যারা দেখবে যে প্রত্যেক দিন চর্চায় থাকার জন্য কিছু কিছু পোস্ট করেন, সেইটা আমি কখনো করি না। কিন্তু এখন যেটা হচ্ছে যে উল্টোটা, এই নেগেটিভটা বড্ড বেশি প্রিভেল করছে পজিটিভের উপরে, বড্ড বেশি। মানে আমি আজকে ধরো তোমার সঙ্গে এখানে বসে কথা বলছি, তার একটা ছোট্ট পার্ট তুলে কেউ যদি সেটাকে পোস্ট করে একটা উল্টো পাল্টা ক্যাপশন দিয়ে লিখে দেয় কিছু, লোকে কিন্তু পড়বে না কি লেখা আছে। ক্যাপশনটা পড়ে 2000 কমেন্ট চলে আসবে, সবটাই নেগেটিভ। মানুষের তাই ধৈর্য কমছে, একেবারেই নেই, একেবারেই নেই। আমি তো দেখলাম, মানে দেখো একটা সিম্পল ঘটনা বলি, এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, রাইট? বা যখন মাধ্যমিক তোমার মাধ্যমিক আগে যখন টেস্ট হলো, আমি কাগজে বোধহয় ঘটনাটা বাংলায় বা বাংলার বাইরে কোথাও ঘটেছে, প্লাস আমাদের এখানেও হয়েছে। আমি অবাক যে মাধ্যমিকের স্টুডেন্টসরা টেস্ট পরীক্ষার পর ক্লাসরুম ভ্যান্ডালাইজ করছে, তারা পাখার ব্লেড ভাঙছে, তারা ভাঙচুর করছে। ইনফ্যাক্ট মাধ্যমিক পরীক্ষার পরে তারা যখন বাড়ি ফিরছে লাস্ট দিনকে পরীক্ষার, তখন তারা বইগুলো কুচি কুচি করে ছেড়ে উড়িয়ে দিচ্ছে। মানে এটাতে একটা ভেতরে প্রচণ্ড ক্রোধ থাকলে মানুষের হয়, ধৈর্য না থাকলে মানুষের হয়। মানে আমি কিন্তু জানি না যে আমি পাশ করবো কি না, কারণ বইগুলো তো কাজেও লাগতে পারে। আমি যে উড়িয়ে দিলাম, তো আমার বাবা মাকে তো আবার বইটা কিনতে হবে। বা আরেকটা বিষয়, কেনার থেকেও আমি বলছি যে বই এমন একটা জিনিস আমরা সরস্বতী মনে করি, সেটাকে আমি ছেড়ে ছেড়ে কুচি করে উড়িয়ে দেবো? সেটা তো আমরা ছোট থেকে শুনেছি যে এটা আমরা ছিঁড়তে পারি না। একটা পাতা একটু ছিঁড়ে গেলে আমাদের বাবা মায়েরা সেলোটেপ দিয়ে দিতেন। এক্স্যাক্টলি তাই। এবং সেটাকে আমি উড়িয়ে দিচ্ছি, অথচ এই ছেলেটাই হয়তো কালকে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাহলে সে কি শেখাবে সমাজকে? ঠিকই তো। না, তাহলে তো আপব্রিঙ্গিং এরও সমস্যা, বিরাট সমস্যা। মানে ছোট থেকে সেটা বোধহয় বাবা মায়েরও অনেকটা দায়িত্ব পালন করতে। নিশ্চয়ই তারা হয়তো বলেননি যে মানে এগুলোকে প্রিজার্ভ করে রাখা উচিত বা মিনিমাম একটা সম্মান সেটা দেখানো উচিত, হয়তো বলেননি। তো এই যে অবক্ষয়টা, তো আমরা অবক্ষয়ের দিকে এগোচ্ছি, এগিয়ে গেছি একদম, মানে আমার তো মনে হয় ঢুকে গেছি, এগিয়ে গেছি নয়। আমি কখনো দেখিনি। আশাবাদী যে এর থেকে আমরা বেরোতে পারবো? দেখো সবকিছু পরিবর্তন হয়, হ্যাঁ পৃথা, এমন নয় যে একদম ধ্বংসের মানে ধ্বংসই হয়ে যাবে, তা তো নয়। বাট আমরা একটা ধ্বংসের মুখে পৌঁছে গেছি, এটা কিন্তু একদম শিওর। এটা থেকে মানে রিভার্স কি করে হবে? মানে আমরা হবে, সামডে উইল কাম, সূর্য আবার উঠবে। হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। এবার তোমার কথা আসি, সেটা হচ্ছে যে একদম শুরু তোমার আশুতোষ কলেজ, তার আগে বোধহয় সাউথ পয়েন্ট। অভিনয় আসবে এটা তোমার ইচ্ছে ছিল, কিন্তু তোমার পরিবারের তো কারোর কোথাও কোনোদিন ইচ্ছে ছিল না। আমাদের পরিবারে অভিনয়ের অনিয় কেউ কখনো ভাবেনি। মানে এরকম তুমি ছোটবেলা থেকে যেটা ইচ্ছে সেটাতেই এত সফল, এটা কি করে? মানে আমাকে একটু বলো। গডস গ্রেস, আর কিছুই নয়। এটা দেখো প্রচুর লোক, আমার বাবা যেরকম দুর্দান্ত ক্রিকেট খেলতেন, বাবা
চাকরি করার আগে অবধিও বিভিন্ন জায়গায় বাবা খেলেছেন এবং বাবার স্বপ্ন ছিল যে যদি ক্রিকেট নিয়ে এগোনো যায়, কিন্তু হয়নি। কটা লোকে পারে যে যেটা চায় সেটা নিয়ে এগোতে পারে? আমি পেরেছি, এটা তো একদম ভগবানের আশীর্বাদ। আর দর্শক চেয়েছেন বলেই টিকে আছি, না হলে হতো না। দর্শক যদি দেখে বলতেন ধর ফালতু, তাহলে তো হতোই না। নাটক থেকে অভিনয় অনেকেই বলেন যে হ্যাঁ, কিন্তু এখন যে ট্রেন্ড আমরা দেখছি তাতে সোশ্যাল মিডিয়ায় কত ভিউজ হচ্ছে তার উপর বিচার করে অভিনেতা অভিনেত্রী তৈরি হচ্ছে, এটা আর একটা অবক্ষয় বিরাট। এতে কি হচ্ছে, আদতে কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। এটা শুধু যে এখানে হচ্ছে তা কিন্তু না, এটা অন্য ইন্ডাস্ট্রিতেও হচ্ছে। মানে আমি বলতে চাইছি বাংলার বাইরেও সেখানেও হচ্ছে। ইনফ্লুয়েন্সারকে ডেকে এনে পাঠ করানো হচ্ছে। তো তাতে কি হবে? তাতে সে তো অভিনয়টা করতে পারবে না। আমি গিয়ে আজকে একটা সিম্পল কথা পৃথা, ধরো আমাকে অনেকেই এরকম মজা করে বলে, হেই একটা দাও না বস, একটা কোনো সিরিয়ালে বা ছবিতে দাও না, একটা চাকরের পাঠ করি। তো আমি একজনকে বলেছিলাম আপনি কি করেন? বলে আমি ব্যাংকে চাকরি করি। আমি একদিন বসতে দেবেন ব্যাংকে আপনার চেয়ারটায়? একদিন 24 ঘন্টা বা 12 ঘন্টা হোয়াট এভার আমি ব্যাংকে কাজ করতে চাই, দেবেন? না সেটা কি করে? তাহলে এটা কি করে হবে? এটাও তো হবে না। এর জন্য ট্রেনিং দরকার, এর জন্য শিক্ষার দরকার। আপনাকে পাঠটা মুখস্থ করতে হবে, এক্সিকিউট করতে হবে ক্যামেরার সামনে। কি করে করবেন? এত ইজি। তো এইভাবে কখনো কোনো অভিনেতা তৈরি হতে পারে না। আর ইয়েটা মানে ট্রেনিংটাও প্রপার নয়, মানে কেউ ট্রেনিং নিলেও তাদের মনে হয় মানে এরকম অনেক জায়গায়। এবারে কুম্ভ মেলায় কোন এক মহিলা খুব ভাইরাল হয়ে গেলেন, তাকে একটা ছবিতে দুম করে কাজ দিয়ে দিল, অভিনয় করতে দিয়ে দিল। উনি পারবেন? বা পারলেও তো সেটা কি ধরে রাখতে পারবেন? মনে তো হয় না। যাই হোক, তো এবার আমি তোমার কাছে আসি, সেটা হচ্ছে যে বই লেখা, কাশ্মীর এত কিছুর মধ্যে মানে এটাই বোধহয় ব্যস্ততা, মানে দিন কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার দিন কেটে যায় প্রচুর মানে অ্যাক্টিভিটির মাধ্যমে কি কি করা হয়। আর বই সম্বন্ধে আগে একটু আসি। কি করা হয় বলি, আমি অভিনয় তো করি সবাই জানে, বই লিখি সেটাও একটা। আর বই লেখাটা কাশ্মীর তোমার প্রেম, এটাও আমরা সকলে জানি। কাশ্মীর নয়, আমি প্রচুর বেড়াই, বছরে অন্তত 2বার করে বেড়াতে যাই, কখনো সেটা 3বারও হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে আমার একটা এনজিও আছে, সেই এনজিওটা নিয়ে কাজ করি মায়ের নামে। তো এইসব মিলেই আমার। আচ্ছা, বই লেখাটা এটা কি তোমার ছোটবেলা থেকে লেখালেখি ভালো লাগতো? না, আমি যে বিরাট বই পড়েছি ছোটবেলাতে তা কিন্তু নয়। মানে আমার বাবা মা ভীষণ বই পড়তেন, বাবা এখনও বই পড়ে প্রচুর। তো আমার একটা ছোট্ট স্মৃতি আছে, আমার মনে আছে বাবা বই পড়ছে আমার সঙ্গে খেলছে না, তা খেলছে না, তো আমি ওই বইটা নিয়ে 3তলা বারান্দা থেকে ফেলে দিয়েছিলাম নিচে, বেদম মার খেয়েছিলাম। বাবা বলেছে তোর দ্বারা কিচ্ছু হবে না জীবনে। তো সেই আমি যখন বই লিখছি বাবা বলে তাই যে মানে সবকিছুই পৃথিবীতে বোধহয় সম্ভব। তো আমি বই মানে গল্প লেখা প্রথম স্টার্ট করি আমি যখন চাকরি করি। আই ওয়াজ পোস্টেড ইন বিহার। তো কিচ্ছু করার থাকতো না একটা পয়েন্টের পর থেকে সারা সন্ধে। এমআর হ্যাঁ, কিছু করার থাকতো না, বসে থাকতাম চুপচাপ করে। তো তখন আমি প্রথম লিখতে শুরু করি, গল্প লিখতে শুরু করি। ওইখান থেকে শুরু। আর তারপর তুমি এতগুলো বই লিখে ফেলবে ভেবেছিলে? না, একদম ভাবিনি। আমি তো অন্য উপত্যকা পড়েছি, আমার খুব ভালো লেগেছে। পড়েছো? আচ্ছা, আলোর উপত্যকাটা পড়ো তাহলে, সেকেন্ড পার্ট। আচ্ছা, ওইটা সেকেন্ড পার্ট, ওইটা এখনো পড়া হয়নি। কিন্তু অন্য উপত্যকা আমার খুব মানে আমার কিরকম মানে পড়তে মনে হয়েছে আমি বোধহয় সেইটা মানে হ্যাঁ ছবিটা দেখতে পাচ্ছিলাম। আসলে আমি না কাশ্মীর যে যাই, আমার তো কাশ্মীরে তুমি তো জানো আমার প্রচুর বন্ধু বান্ধব, প্রায় 30 জন মতো বন্ধু আমার কাশ্মীরে। ওদের ভাষাটা খানিকটা শিখেছি, গান গাইতে পারি ওদের ভাষায়। এবার এই ভাষার মাধ্যমে আমার প্রচুর বন্ধু হয়ে গেছে। এবার যেই বন্ধু হয়ে গেল, আমাকে তো ওরা হোটেলে থাকতে দেয় না, ওদের বাড়িতে গিয়ে থাকি আমি। তো এই বাড়িতে যখন ঢুকলাম না, অনেক কিছু দেখতে পেলাম যেটা বেড়াতে গেলে দেখা যায় না। ওদের লাইফস্টাইল, ওরা কিভাবে বেঁচে আছে, ওদের দৈনন্দিন যে স্ট্রাগল। ধরো প্রত্যেকবার যখন বাড়ি থেকে বেরোয়, চেক নাকাতে ওদের আইডি কার্ড দেখাতে হয় যে আমি একজন ইন্ডিয়ান। তো ওরা সেটা দুঃখ করে আমাকে বলে যে আপনাদের কি এটা ওখানে হয়, কোনো শহরে হয়, আমাদের তাহলে কেন হবে? এই বইগুলো যেখানে দেখা যাচ্ছে, এখানে অনেকগুলোই কাশ্মীরের উপর বই আছে। তো আমি এই বিষয়টাকে হাইলাইট করেছি এখানে যে কেন এটা হবে, বিকজ দিস ইজ অলসো ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ানসরা কেন সারাক্ষণ আইডি কার্ড দেখিয়ে বলবে যে আমি ইন্ডিয়ান? তারপর আমি এমনও দেখেছি, তুমি তো অন্য উপত্যকায় দেখেছো যে বাড়ির মাথায় লোকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তো বলছে আমাদের প্রাইভেসি কোথায়? আমার বাড়িতে মা আছে, স্ত্রী আছে, বোন আছে। একটা লোক যদি বন্দুক কাঁধে নিয়ে সারাক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকে, তা আমার বাড়িটা তো বাড়ি থাকছে না, এটা তো মাঠ হয়ে যাচ্ছে। আরে এমনি ওখানকার জীবনযাত্রা কিরকম, মানে মানে সারাক্ষণ কি? দেখো, একটা তো ওয়েদারের জন্য স্ট্রাগল আছেই। হ্যাঁ, মানে এক্সট্রিম ঠান্ডা। আমি লাস্ট ইয়ার নভেম্বরে গেলাম বন্ধুর বিয়েতে, তখন বিকেল 5টার সময়। মানে এই বন্ধুকে তোমার কাশ্মীর যেতেই হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ,
3 জন বন্ধুর একই দিনে বিয়ে ছিল একটা মহল্লার মধ্যে। আচ্ছা আচ্ছা। তো কাশ্মীরি বিয়ে কখনো দেখিনি, তো আমাকে সবাই নিয়ে গেল। তো বিয়ে বাড়ি গেলাম, বিয়ে বাড়িটাকে আমি মানে ভালো করে ফিল করলাম কি কি হয় বিয়েতে। আমাদের সিনেমা দেখে একটা আন্দাজ ছিল যে মুসলিম বিয়ে এরকম হয়, গিয়ে আন্দাজটা পুরো পাল্টে গেল আইডিয়াটা আমার। দেখলাম যে না, যেটা আমরা দেখি সে ওইরকমভাবে বিয়ে হয় না, মানে একটা ঘরের মাঝখানে এদের মানে পর্দা করে এপাশ থেকে নিকা পড়ছে ওপাশ থেকে নিকা পড়ছে, এটা হয় না। নিকার সময় দুলহা দুলহানে দেখাই হয় না, দুলহান থেকে দুলহানের বাড়ি, দুলহা থেকে দুলহার বাড়ি, মানে এতটা ডিসটেন্স। ইয়েস। এবং এইখানে ছেলেটির কাছে একজন এসে মৌলভী এবং সঙ্গে তোমার ওই বলো রেজিস্টার যে যিনি থাকেন তিনি এসে জিজ্ঞেস করেন যে নিকা কবুল, ও বলে নিকা কবুল। তো তখন মেহেন্দি নিয়ে ছেলের কোড়ে আঙুলে লাগায়, এটা হচ্ছে গায়ে হলুদ। এইবার এখান থেকে এই মেহেন্দির বাটি এবং এনারা এবং কিছু বরের বাড়ির লোকজন তারা যায় মেয়েটির বাড়ি, মেয়েটির বাড়ি গিয়ে বলে তোমার নিকা কবুল, বলে হ্যাঁ কবুল। তখন সাইন হলো, এই মেহেন্দিটা আবার মেয়ের হাতে লাগানো হলো। এইভাবে বিয়ে হয়ে গেল, কিন্তু দেখা হলো না। পরের দিন মানে খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু ভীষণ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আর কাশ্মীরি খাবারের তো মানে লাজবাব, সারাক্ষণই খায় ওরা। হ্যাঁ, আর শুধু মাংস, মানে মাংস ছাড়া আর কিছু থাকে না, মানে চিকেন, গোট মিট আর শিপ। ওখানে তো গরু পাওয়া যায় না, সো এগুলোই হয়। তো আমি তো গেলে মানে পাগল হয়ে যাই খেতে খেতে। আরে ভাই একদম মোটা হয়ে ফিরবো এখান থেকে, আরে আপ তো কুছ নেই খাতে হো। হ্যাঁ কুছ নেই, আর কত খাবো। আচ্ছা একটা কাশ্মীরি ভাষায় একটা লাইন বলো। সে চুপ পানুন খুন লাগানাসি, এটা মানে হচ্ছে তুমি আমার খুব ভালো বন্ধু। ও এই তোমার শিখতে কতদিন লেগেছে? লেগেছে, সময় লেগেছে, ভেরি টাফ। কাশ্মীরি ভাষাটা না উর্দু না হিন্দি, মানে তোমাকে এখন কিছু একটা ভাষণ দিতে বললে তুমি কাশ্মীরি ভাষা দিয়ে দেবে? বললে পারবো না, আমার বন্ধুকে দিয়ে যদি বন্ধু লিখে দেয় সেটা পড়ে পড়ে বলে দিতে পারবো। ও মানে দেখে তুমি পড়তে দেখে বলে দিতে পারবো, কিন্তু আপনি ফর্ম পড়ে আমি এরকম কিছু কিছু কথা বলার মতন, চালিয়ে যাওয়ার মতন কিছু কিছু শিখেছো। আর গান? গান তো শিখেইছি। আমার যেরকম ওখানে যখন যাই, ধরো এরকম অভিজ্ঞতা হয়েছে, ডাল লেকের ধারে ঘুরছি, লোকে এসে আমার সঙ্গে কাশ্মীরি ভাষাতেই কথা বলে। তুমি বলতে পারছো সেটা? হ্যাঁ, আমি বলি যে আমি তো নই এখানকার, বলছে নেই আপ তো ঝুট কহ রহে হো, আপ তো কাশ্মীরি হো। এরকম হয়েছে আমার সাথে অনেকবার, একবার নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় কোথাও একটা কানেকশন আছে। সেকেন্ডলি এই বইগুলো লিখতে লিখতে অনেক কিছু জানলাম, তাদের সম্পর্কে লিখলাম, ওরা খুব খুশি জানো। আমাকে বলে যে কই তো হ্যাঁ जो हमारे बारे में लिख रहा है। তোমার কাশ্মীরের শুরুটা কোথা, মানে হঠাৎ করে তুমি কাশ্মীরের ভালোবাসার কারণটা? শুরুটা খুব খারাপ। 2019 সালে গিয়েছিলাম কাশ্মীর, আমি আর বাবা। আমি যে সময় মানে যে দিন আমি ফিরবো সেই দিনই 370 স্ক্র্যাপ হবে, সেই দিনই আমার ফেরার টিকিট 5th of August। তো বুঝতে পারছি কিছুটা হবে, মানে পেট্রোল পাম্পে লম্বা লম্বা লাইন, মুদির দোকানে লাইন, এটিএমে টাকা নেই। তো আমরা বলছি যে কী হচ্ছে এখানে, তো বলছে কুছ তো হোনে ওয়ালা হ্যায় ইধার, হামকো পাতা নেই। তো আমাদের আত্মীয় স্বজনরা ফোন করে বলছে দেখ কিছুটা হতে চলেছে, তোরা চলে আয়। তো আমরা আগের দিন টিকিট কেটে উই কেম ব্যাক। তারপর তো দেখলাম যে এরকম হয়ে গেল, তো এসে বাবাকে বললাম যে জীবনে যাবো না কাশ্মীর, খুব বাজে জায়গা, ফালতু জায়গা, ঘুরতে পারলাম না। কারণ যেখানে যাচ্ছি সেখানেই আটকে দিচ্ছে আমাদের, কারণ প্রশাসনের কাছে তো খবর ছিল কি হবে। 2020-তে যখন তোমার ইয়ে হলো, কোভিড হলো, বাড়িতে এতদিন বসে আছি কি করব, ভাষা শিখতে শুরু করলাম। তেলেগু শিখলাম, কাশ্মীরি শিখলাম, উর্দু শিখলাম। ওইখান থেকে কাশ্মীরি শেখার পর থেকে গানের প্রেমে পড়লাম, যে হ্যাঁ এত ভালো গান, এত ভালো কথা। 2021-এ যখন আবার কোভিড হলো, কোভিডের পরে একটু গ্যাপ, মাঝখানটা কিছুদিন ঠিকঠাক ছিল, তখন বাবাকে বললাম চল আরেকবার যাই, ঘুরে আসি গিয়ে, মানে এক্সপ্লোর করি কাশ্মীরকে। তো ওখানে এরকম একটা হোটেলে বসে আছি একদিনকে, লকডাউন ছিল। তো একটা ছেলে, সেও ওখানকার গাইড, ট্যুরিস্ট নিয়ে এসছে, সেও বসে আছে। তো ও কথায় কথায় শুনেছে যে আমি কাশ্মীরি গান জানি, আমাকে বললো যে আপকো গানা আতা হ্যায়? হ্যাঁ, আপ গাও। গাইলাম। কি গাইলে একটু গাও? শোনাচ্ছি। আচ্ছা। তো সেই থেকে আমার বন্ধু হলো ও, আজকে প্রথম বন্ধু, সেই প্রথম বন্ধু। আর আজকে ও আমার, মানে আমি ওর বাড়ি গিয়ে থাকি, ও আমার বাড়িতে এসে থাকে, আমি ওর বাড়ি গিয়ে তুমি থাকো, যেটা বলছো। ওর বউ বাচ্চা, ওর মা, ওর মাকে আমি নিজে মা বলি। তো এতটাই হৃদ্যতা, এতটাই সখ্যতা। মানে এটা তুমি যদি সেকেন্ড টাইম না যেতে তাহলে না, সেটা হতো না। এইখান থেকে কোথাও একটা গিয়ে তারপর যেটা কি হলো বলো তো পৃথা, ওখানে না আমি নিজেও জানতাম না, বুঝলে, যে মহারানী দিদ্দা বা মহারানী কোটা, আমি এদের নিয়েও যে বইগুলো লিখেছি, আমার ধারণা ছিল না যে এরা কাশ্মীরের রানী ছিলেন, হিন্দু রানী ছিলেন। কিছু কিছু স্থাপত্য এখনও রয়ে গেছে যেগুলো মানে প্রায় না থাকারই মতন। তো ওখানে গিয়ে যখন জিজ্ঞেস করছি যে এটা কে বানিয়েছে, হামকো পাতা নেই, বা নামটা বলছে, নামটা শুনে বুঝতে পারছি যে লিঙ্ক আছে, ওরা সেটা জানে না।
এইখান থেকে আমার খোঁজ শুরু হলো যে তাহলে তো এগুলো জানানো দরকার লোককে। পড়াশোনা করলাম, ওখানে বারবার গেলাম, রেকি করলাম, ওখানকার কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে বসে কথা বললাম খুবই কম সংখ্যায়। শঙ্করাচার্য মন্দিরে একদিন একটা লঙ্গার হচ্ছিল, তা আমি গিয়ে ওখানে খেলাম, বসে গল্প করলাম ওদের সাথে। সেখান থেকে অনেক কিছু বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর বইগুলো লিখলাম, মানে হিস্টোরিক্যালগুলো লিখলাম। সেইগুলো যখন পাবলিশ হলো, আমাদের যারা পাঠক, বাংলার পাঠক, তারা মানে অবাক পড়ে বলছেন যে আমরা তো জানি না যে এরকম কোনো রানীর অস্তিত্ব ছিল। আমি নিজেই জানতাম না, কারণ আমাদের হিস্ট্রিতে পড়ানোই হয়নি, এখনও পড়ানো হয় না। কাশ্মীরকে না আমরা আসলে অন্যভাবে, ওই যেটা বলছিলাম যে কথা থেকে বিয়ের প্রসঙ্গটা এলো, যে এত টেররিজম এই সেই, আমার যারা বন্ধু বান্ধব, আমার যারা পরিচিত, এখন তো অনেকটা চিনি, সবাই একটাই কথা বলে যে আমরা এসব কিছু চাই না, আমরা চাই শান্তি, আমরা খেতে চাই। আমাকে একজন বয়স্ক ভদ্রলোক গুলমার্গে হাত ধরে বলেছিলেন, হি ওয়াজ अबाउट 70, बोले जी आपको क्या लगता है हमको देख के, मैं टेररिस्ट हूँ? ऐसा नहीं है ना, हमको भी भूख लगता है, हमको भी खाना चाहिए, अगर कोई नहीं आएगा तो खाना कैसे मिलेगा। বাট টাচউড ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন মানে ট্যুরিজম ভীষণ প্রমোট করছে। তুমি যে কোনো সময় ওখানে গেলে তোমার মনে হবে গড়িয়াহাটে দাঁড়িয়ে আছো, এত বাঙালি। তুমি কি জানো এটা যে ডাল লেকের পাশে যে জায়গাটা আছে, ফুটপাথটা আছে, সেখানে প্রচুর ফুচকাওয়ালা পর্যন্ত বসে। তাই? আচ্ছা, না আমার কাশ্মীর কখনো যাওয়া হয়নি। আচ্ছা, আমি এদের জিজ্ঞেস করেছি গিয়ে যে তোমরা কোথা থেকে এসেছো, কেন এসেছো? বললাম আমরা বিহার থেকে এসেছি, এদিকে এত বাঙালি আসে, ওই জন্য আমরা ফুচকার দোকান খুলেছি। তাহলে মানে ভালো হচ্ছে, মানে আগামী দিন আরো ভালো হবে বলে আশা করাই যায়। খুব আশাবাদী, ওরা খুব আশাবাদী। আরেকটাও ব্যাপার পৃথা বলি, সেটা হচ্ছে যে আমি এবারে গিয়ে একজন হাউস বোটে কেয়ারটেকারের সঙ্গে অনেকক্ষণ আড্ডা মারলাম ডাল লেকের ধারে বসে। নানা রকম কথাবার্তা হচ্ছে। তো একটা খুব স্ট্রাইকিং কথা বললো লোকটা, বললো যে যখন গভর্নেন্স রুল চলছিল কাশ্মীরে আমরা অনেক ভালো ছিলাম। বললাম তাই নাকি, কেন? বললো অনেক ভালো ছিলাম, অনেক উন্নতি হচ্ছিল এখানে, এই যে সরকার পাল্টাবার পর যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও ফুলফিলড হলো না। বলেছিল ইলেকট্রিসিটি ফ্রি হয়ে যাবে। আপকো পাতা है मेरे घर में जो इलेक्ट्रिक बिल आता है वो गाँव থাকে, দুধপাত্রি বলে একটা জায়গা আছে, গ্রামে থাকে। বলে আমার কাছে প্রত্যেক মাসে 5,000 টাকার বিল আসে, আমি কোত্থেকে দেবো স্যার? বলে আমরা তো ফেঁসে গেছি সরকার পাল্টে। তো এগুলো সব আছে এখানে স্টোর করা, লিখবো, লিখতেই হবে। আমি চাই যেগুলো পৌঁছক, মানুষের কাছে পৌঁছক গিয়ে। খুব ইন্টারেস্ট নিয়ে মানুষ পড়েও তোমার বই। হ্যাঁ, মানে পড়ছেন, এটাই সৌভাগ্য। মানে কারণ অনেক না জানা তথ্য তো বেরিয়ে আসছে না, কি মানে যারা জানতে চায়, যাদের পেটে সেই তাগিদটা আছে যে জানবো, শিখবো, তারা তো জানবে, মানে সেইটা শিক্ষা কখনো থেমে থাকে না। এখন যে ধরো পিওকের লোকেরা রিভোল্ট করছে, বলছে আমরা ইন্ডিয়া আসতে চাই, মাঝখানে তো বিরাট রিভোল্ট করেছিল, বলছে তোমরা কার্গিলের রাস্তা খুলে তো আমরা ইন্ডিয়া চলে আসবো। তো সেটা তো হয় না, কখনোই সম্ভব নয়। কিন্তু যদি কখনো হয়, যদি কখনো ইন্ডিয়ান গভর্নমেন্ট পিওকে নেয়, আমার থেকে বোধহয় খুশি কেউ হবে না। কারণ যে কাশ্মীরটা আমরা দেখি, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, কিচ্ছু নয়। মেন যে বিউটিফুল কাশ্মীর, দ্যাট লাইজ ইন পিওকে। কেরন ভ্যালি, সোয়াদ ভ্যালি, কুমরাট ভ্যালি, পাগল হয়ে যাবে দেখলে, এত সুন্দর। তার সিকিভাগও এদিকের কাশ্মীরে নেই। তো আসি ইন্ডাস্ট্রির কথায়, সেটা হচ্ছে তুমি কাজ করছো, আমরা জানি যে তুমি কোনো শিবিরেই তোমাকে দেখা যায় না বলেই হয়তো তুমি টাচউড এত স্মুথলি কাজ করতে পারছো। ইন্ডাস্ট্রির যে সমস্যাগুলো আমরা সামনে দেখছি, সমস্যার সমাধান কি করা হয়, কি মনে হয়? সমস্যা বলতে বিভিন্ন ধরনের, ধরো ডিরেক্টরসদের সাথে, ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সাথে গিল্ডের সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে ইগো বা না হতে পারে, কিন্তু তাতে তো ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে বলে তুমি মনে করছো? সমাধান মানে দেখো, আমার মনে হয় এক তো হচ্ছে যে আমরা তো গোড়া থেকেই বলে আসি যে আমরা একটা পরিবার, টেকনিশিয়ান, ডিরেক্টর হোক, আর্টিস্ট হোক, যেই হোক না কেন, তো পরিবারটা পরিবারের মতোই থাকুক। আর যখনই কোনো ইগো প্রবলেম হয়, যখনই কোনো ইগো মাঝখানে ঢোকে, তখন কী হয়, পরিবারে ভাঙন ধরে। আর দ্বিতীয়ত ইন্ডাস্ট্রি ক্ষতি হয়, রোজগার কমে যায়। বাংলা ছবিতে এখন কটা রিলিজ হয় বছরে? 60টাও নয় বোধহয়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সবটা সরিয়ে রেখে শুধু কাজটাই করা উচিত, মানে ইন্ডাস্ট্রিকে আবার ঠেলে নাম্বার 1 পজিশনে। হঠাৎ এই যে কর্মবিরতি, হঠাৎ স্টুডিও পাড়া বন্ধ, খবরের শিরোনাম, এটা তো কেউ দেখাতে চায় না, মানে এটা তো দিনের শেষে একটা খারাপ বিষয়, ইন্ডাস্ট্রির জন্য খারাপ বিষয়। বাইরে এখন দেখো, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই সব জানতে পারে। বম্বেতে বসেও লোকে জানতে পারছে কলকাতায় কি হচ্ছে। তো আমার মনে হয় কলকাতার ভাবমূর্তিটা নষ্ট না করে কাজটা শুধু করা উচিত।
হল মালিক যারা তারা বলছে যে সারা বছর তো অন্য ভাষার সিনেমা আমাদেরকে ব্যবসা দেয়, উৎসবের সময় যদি একসাথে 3টে 4টে 5টা করে বাংলা সিনেমা রিলিজ হয়, আমরা কোথায় জায়গা দেবো? আমরা হিন্দি বা অন্য ভাষার সিনেমা তো আমরা সরিয়ে দিতে পারি না, তখন আমরা তাহলে আমাদের সারা বছরের ব্যবসা কোথায়? এইটাও তো আরেকটা সমস্যার কারণ। সমস্যার কারণ কি বলতো, এক হচ্ছে গিয়ে বাংলা কমার্শিয়াল ছবি বন্ধ হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে একজন অঞ্জন চৌধুরী খুব দরকার। সমস্যাটা হচ্ছে কি বলতো, সমস্যাটা হচ্ছে হঠাৎ সবাই চাইছে যে আমি একটু এলিট ক্লাস হয়ে যাব, এটাই হচ্ছে মেন সমস্যা। হোক না কমার্শিয়াল ছবি, অসুবিধাটা কোথায়? জিৎ তো এখনও কমার্শিয়াল ছবি করে যাচ্ছে, দেব আবার কমার্শিয়ালে ফিরে দেখলো যে কত বড় সাকসেস হতে পারে। তো হোক না, একটু একটু পারিবারিক ছবি হোক না, আর একটা ছোট বউ হোক না, গুরুদক্ষিণা হোক না, ক্ষতিটা কোথায়? মানসী যেটা চেষ্টা করছে একটু পারিবারিক চেষ্টা করছে, এবং মানসী পারিবারিক গল্প পরিচালক হয়ে তিনি যে ছবিগুলো করছেন এবং সেগুলো হিট হচ্ছে, লোকে দেখছে, তো তার মানে কি লোকে পারিবারিক ছবি দেখতে চায়, কোথাও বোধহয় দেখতে চায় মানুষ, এখনো কোথাও লোকে পারিবারিক ছবি দেখতে চাইছে বলেই দেখছে। তো হোক না, ক্ষতিটা কোথায়? কে আটকে রেখেছে? আমরা বলছি যে মানে একটা দেখবে সেকশন অফ অডিয়েন্স আছে যারা বলছে যে ও বাবা, ও পুরনো বই, ও কে দেখবে, ও পুরনো ছবি, ও ছোট বউ গুরুদক্ষিণা দেখবে, গ্রাম বাংলার ওখানে দেখবে বসে। এই যে ধরো হিন্দিতে এখন রিলিজ হচ্ছে ছবি, বাংলায় করুক না পুরনো ছবিগুলো রিলিজ, উপচে পড়বে ভিড় হলে। হ্যাঁ, মানে পুরনো যে মানে অঞ্জন চৌধুরী সময়কার বলছি আমি, ছবি, হ্যাঁ করুক না, ক্ষতিটা কোথায়? আর সিরিয়াল এখন ডেইলি সোপ যেটা মানে সাধারণ মানুষের ঘরে ঘরে প্রতিদিন চলে, সাধারণ মানুষ প্রতিদিন দেখে, কিন্তু তবুও সিরিয়ালে একটা নাকশিট কোনো ব্যাপার কিন্তু রয়েই থাকে। অথচ না দেখলেও, ইন্ডাস্ট্রির ভেতরেও আছে, বড় কথা এটা। অথচ না দেখলেও, মানে তুমি বাড়ি গিয়ে টিভি রিমোটটা দেখলে, আমি তোমায় থামালাম, এই সিরিয়াল না চলে ইন্ডাস্ট্রি চলবে কি করে? যে কটা আর্টিস্ট এখানে আছে বাংলা বাজারে, সবাই টিভির দিকে তাকিয়ে আছে, যে যারা যারা বড় বড় কথা বলেছিল এক সময় যে সিরিয়াল জীবনে করব না, সবাই ফিরে এসছে সিরিয়ালে। খাবে কি? এবং ডেইলি সোপে তো মানুষ খাচ্ছে বেশি। ডেইলি সোপ না হলে তোমার ওটাকে কি বলে, রিয়েলিটি শো একদম। না হলে খাবে কি? এখানে তো কিছু নেই। ছবি কটা হয় বছরে, আর যে কটা ছবি হচ্ছে বড় বড় পরিচালকদেরও বলা হচ্ছে যে 12 দিন থেকে 14 দিনের মধ্যে ছবি শেষ করতে। তো সেটা তো ছবি হচ্ছে না, বা ছবি হচ্ছে মেনে নিলাম, আমি একজন আর্টিস্ট একটা ছবি করতে গেলাম, আমার 5 দিনের কাজ, 5 দিনে আমার চলবে সারা বছর? চলবে না তো, আমাকে তো সেই ডেইলি সোপেই ফিরতে হবে। কিন্তু এই ডেইলি সোপ নিয়েও তো মানুষের অনেক ভিন্ন। হ্যাঁ, মানে ডেইলি সোপ করা মানে এখানে একটু ব্রাত্য, ডেইলি সোপ করা মানে তুমি একটা ছোট আর্টিস্ট। আমি দেখি তো অনেককেই অনেক রকমভাবে ট্রিটমেন্ট করে এখানে, বিশেষ করে কোনো শোতে গেলে বোঝা যায়। তো এই ব্যাপারটা তুমি বলছিলে না যে কি করে আমাদের সমস্যা মিটবে, এই ইগোটাকেও সরিয়ে রাখতে হবে। এখানে আর্টিস্ট সবাই, ছোট পর্দা বড় পর্দা এরকম হয় না, সবাই আর্টিস্ট। এবং ছোট পর্দা ধরে যদি বলি, তোমরা যখন মানে একটু জেলার দিকে যাচ্ছ, যে কোনো শোতে যাচ্ছ, ক্রেজ কত ভাবো? হ্যাঁ, তাহলে বলি কথাটা, সেটা হচ্ছে যে আমি বেশি শো করি না, বাট মাঝে মাঝে যখন শো করতাম সেই সময় ধরো আমি কোথাও যেতে পারছি না, দাদা আপনি পারবেন না, তাহলে কারোর একটা নাম সাজেস্ট করুন। আমি বললাম অমুক ছবির অমুককে নাও না। না দাদা, কেউ চেনে না, ও আসবে, লোক হবে না। আজকে তুমি গ্রামে যত শোজ হয় তুমি গিয়ে দেখো না, সিরিয়ালে আর্টিস্টরা দাপিয়ে শো করছে। এই জন্যই প্রশ্নটা করলাম যে নাকশিট কোনো হলেও জেলায় গিয়ে কোনো শোতে গিয়ে তুমি যদি মঞ্চে দাঁড়াও, শুধু দাঁড়াও 10 মিনিট, সেখানে এখন যারা এখানকার বাংলা ছবির এখন যারা কাজ করে তাদের একজন দুজনকে নিয়ে গিয়ে দাঁড় করাও, কেউ চেনে। ছোট পর্দা বড় পর্দা ভাগ করলে হবে না, সব শিল্পী মানে শিল্পী। একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে টিভি বললে লোকে নাক শিট করে কেন? আমি যে টিভি করি এত বছর ধরে, আমি টিভি করেছি, সিনেমা করেছি, ওটিটি করেছি, সব করেছি আমি। এবার আমি যে টিভি করি তাতে কি ডিফারেন্সটা কি? মানে আমাকে গিয়ে কি স্টুডিও তালা খুলতে হয়, ঝাড় দিতে হয়, এটা ডিফারেন্স? আমাকে তো অভিনয় করতে হয়, সেটা আমি সিনেমাতেও করি। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস মিডিয়াম? তো অসুবিধাটা কোথায়? সে উত্তর কারোর কাছে নেই। উত্তর সত্যিই নেই, উত্তর অজানা, উত্তর কারোর কাছে নেই। কিন্তু ও টিভি আর্টিস্ট এটা আছে, এখনও আছে। এখন আমি দেখেছি যে কোনো ধরো ছবি করছে, সেই অর্থে তাকে যদি টিভি আর্টিস্টের পাশে কোথাও বসানো হয়, সে উঠে চলে যাবে, অন্য জায়গায় গিয়ে বসবে, তার গ্রুপের লোকের সঙ্গে সে গিয়ে বসবে সেই জায়গা ছেড়ে। এটা আমার দেখা শোতে, মানে শো মানে আমাদের এই অ্যাওয়ার্ড ফাংশন। কিন্তু দিনের শেষে সবাই তো শিল্পী, সবাই শিল্পী। এবং তোমাকে তো মানে তুমি যদি আমাকে রেসপেক্ট না দাও, আমি তোমার কেন রেসপেক্টটা দেবো? এটা একটা পয়েন্ট। প্রত্যেককে জায়গা। কালকে এমনও তো হতে পারে এই ছেলেটার সিরিয়ালে গিয়ে আমি প্রমোট করছি ছবিটা, সেটাও তো হতে পারে।
সেটাই বলছি, কার কখন কি সময় আসে কেউ জানে না। সম্মানটা প্রত্যেক শিল্পীর কোভিড ক্ষেত্রে শিখিয়ে দিয়ে প্রযোজ্য। গেছে। ঠিক, একদম তাই। সম্মান প্রত্যেক শিল্পী, মানে তুমি আমার ছোট কি বড় কি প্রত্যেককে নিজেদের মধ্যে, এবং সেটা তখনই সম্ভব ওই ইগো, ওই তিনটে লেটারকে সরিয়ে রাখতে হবে। সরিয়ে রাখলে। দর্শকদের কি বলবে? তোমার আগামী দিন ভালো কাটুক, খুব ভালো কাটুক, শুভেচ্ছা রইল। আর বই কি আসছে কাশ্মীর নিয়ে আমরা আবার কবে দেখবো, পড়বো, সেটা তুমি দর্শকদের বলে একটু শেষ। আমি একটা বলতে পারি, যেটা বইমেলায় রিলিজ করেছে আমার দুটো বই প্রকাশিত হয়েছে। একটা কাঁচের স্বর্গ পত্রভারতী থেকে, কাশ্মীর নিয়েই লেখা, এবং এই গল্পটায় 50% সত্যি ঘটনা নিয়ে লেখা। একজন ভদ্রলোক ছিলেন কাশ্মীরে, তিনি আর নেই, তো তিনি শুধু মিলিটেন্টসদের কবর দিতেন, হ্যাঁ, আর কাউকে নয়। তো তাকে সরকার থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তার সম্পর্কে লেখা, এবং একজন টেররিস্টকে নিয়ে লেখা, যে টেররিস্ট হলো কি করে সেটা নিয়ে লেখা। তো এটা পড়লে আশা করি ভালো লাগবে। আর একটা বই আছে আমার, কেয়ার অফ প্ল্যানচেট, যেটা ওই বইমেলাতেই বেরিয়েছে। প্ল্যানচেটের উপর, আমি প্ল্যানচেট করতে পারি ছোটবেলা থেকে। তাই? ওরে বাপরে। তো সেই কিছু অভিজ্ঞতা নিয়ে একটা ফিকশন বানানো, এই দুটো। আর এপ্রিলে আমার একটা বই আসবে, নাম বলছি না, তো সেটা কাশ্মীরের একটা হিস্টোরিক্যাল। আচ্ছা, মানে তোমার আরেকটা এপিসোড হওয়া দরকার, মানে তুমি যা যা আমাকে ক্লু দিয়েছো তাতে এই একটা এপিসোডে সম্ভব না। আমি শেষ করছি, এপিসোড শেষ করবো তোমার গান দিয়ে। তার আগে আমি আমার কথাগুলো শেষ করি। আপনাদের তখন এনকেটিভি বাংলা ভাষাদার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। দিলবর লাগিও লজ থস দাবাস নাবাস বন্দয়ো সর, তার তরুম ছুম লোল দরিয়াবাস নাবাস বন্দয়ো সর, क्या कर लोल तबन कुरनम सूर, जाना नमो हिंदूर, जार बनेयम वावस्त कावास नावास बंदयो सर, दिल बर लगियो लज थस दावास नावास वंदयो सर। অসাধারণ।